আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করার সুবাদে এমন কোনো সপ্তাহ নাই যে হাজাম দিয়ে মুসলমানি করেছে, হয়তো পেনিসের মাথাটা কেটে গেছে, নাহলে পেশাবের রাস্তা কেটে গেছে, অথবা চামড়া বেশি কেটে ফেলেছে, অথবা কম কাটছে। একটা বাচ্চা ফুটফুটে সুন্দর বাচ্চা মুসলমানি করতে সে ডেড বডি হয়ে যাবে, এটা আসলে কারোরই কাম্য না। আমার মনে হয় যে এই যে সামাজিক যে ভয়টা, ভীতিটা, আমাদেরই দায়িত্ব নিতে হবে এটাকে ওভারকাম করার। পাশাপাশি আমি যদি চিন্তা করি যে আমার ছেলেকে এই পরিবেশে করছি, তাহলে কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত, সেই সতর্কতাটা আমাদের ডাক্তার সাহেব যারা আমরা এই কাজ করি তাদের সেই সতর্কতাটা নিতে হবে, সেখানে যেন ল্যাপসেস অ্যান্ড গ্যাপসেস না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেডিভয়েস দেখছেন আপনি, আর মেডিভয়েসের স্বাস্থ্য কথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরাফাত হোসাইন। আজকে আমরা কথা বলবো শিশুদের জন্মগত ত্রুটি কখন এবং কী ধরনের চিকিৎসা প্রয়োজন এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সামনে স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত শিশু সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সামিদুর রহমান। স্যার কর্মরত আছেন শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। মেডিভয়েস স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে ডেকেছেন সেজন্য। তো স্যার, প্রথমে আমাদেরকে বলবেন কি না বাচ্চাদের কি কি সমস্যা আসলে জন্মগতভাবে হয় এবং সেগুলোর জন্য আমাদের অপারেশন করা প্রয়োজন হয়? একটা যদি আমরা সাধারণভাবে বলি, এটা হচ্ছে যে এমন রোগ যেটা জন্মগতভাবে হয়েছে কিন্তু অপারেশন করে স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি করে দেওয়া যায়। আচ্ছা, সেইগুলি আসলে শিশু সার্জারির হেডিংয়ে আসে। তো যেমন যদি আমরা উপর থেকে নিচের দিকে একটু তাকাই, কমন জিনিসগুলি ক্লেপ লিপ মানে ঠোঁট কাটা যেটাকে আমরা বলি, তালু কাটা। এরপরে যদি আপনি নিচের দিকে আসেন, অনেক সময় খাদ্য নালী এবং খাদ্য থলির মধ্যে সংযোগ থাকে না, ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া বলি, অথবা পায়খানার রাস্তা জন্মগতভাবে তৈরি হয় নাই যেটাকে আমরা এআরএম বলি, অথবা রাস্তা তৈরি হয়েছে, নাড়িও ঠিক আছে কিন্তু একটা অংশ কাজ করছে না, সেটাকে আমরা হার্শপাং ডিজিজ বলি। আরও যদি একটু নিচের দিকে যাই, এই যে টেস্টিস যেটাকে আমরা অন্ডকোষ বলি আর কি, সেই অন্ডকোষ দুটো পেটের মধ্যে কিন্তু তৈরি হয়। মায়ের পেটের মধ্যে যখন 7 মাস 8 মাস বয়স, তখন এই অন্ডকোষ দুটো থলিতে নামে। এটা যদি না নামে সেটাকে আমরা আনডিসেন্ডেড টেস্টিস বলি। বাচ্চাদের কিন্তু হার্নিয়া হয়, অনেকেই চিন্তা করে বা এটা মনে হয় বড়দের শুধু হয়। বাচ্চাদের হার্নিয়া হয়, হাইড্রোসিল হয়, মানে অন্ডকোষের মধ্যে পানি জমা হয়। এছাড়া পায়ের পা বাঁকা থাকে, অনেক সময় দেখবেন একটা বাচ্চার পাটা একটু বাঁকা। এরকম জন্মগত অনেক ধরনের ত্রুটি আছে, যে ত্রুটিগুলি মোটামুটি অপারেশনের মাধ্যমে প্রায় স্বাভাবিক করে দেওয়া যায়। আর একটা রোগ রয়েছে পেশাবের রাস্তাটা, আমরা সবাই জানি যে গ্ল্যান্স বা পুরুষঙ্গের ঠিক মাথায় থাকে, সেটা না থেকে যদি একটু নিচের দিকে থাকে, পাশাপাশি পেনিসটা যদি একটু বাঁকা থাকে, সেটাকে হাইপোস্পিডিয়াস বলি। এইগুলি তো সেক্স অর্গান, মানুষের মধ্যে কিন্তু আলাদা এক ধরনের কিউরিসিটি থাকে, তাই না, একটা টেনশন থাকে। এইগুলি যদি কারেক্ট বা নিয়ার টু কারেক্ট করে দেওয়া যায়, তাহলে সে একটা নর্মাল লাইফ লিড করতে পারে। তো মানুষ কিন্তু মনে করে যে জন্মগতভাবে হয়তো এটা মুসলমানি হয়ে গেছে, আসলে তা নয়। এটা একটা জন্মগত ত্রুটি এবং এটার একটা প্রপার চিকিৎসা রয়েছে এবং অ্যাবসলিউটলি নর্মাল করে দেওয়া সম্ভব। আচ্ছা, ওকে, ধন্যবাদ স্যার। আমরা জানতে পারলাম যে বাচ্চাদের অনেকগুলো সমস্যায় আসলে সার্জারির মাধ্যমে কাছাকাছি পর্যায়ে গিয়ে মানে কারেকশন করা সম্ভব হয়। তো স্যার, আমরা আনডিসেন্ডেড টেস্টির সম্পর্কে শুনলাম, তো স্যার এটা যদি আরেকটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলেন যে এটা কী জিনিস। পাশাপাশি আপনাদের একটা কথা বলি, 1 থেকে 14 বছরের বাচ্চা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে 1 থেকে 15 বা 16 বছর যদি আমরা চিন্তা করি, সকল ধরনের অপারেটিভ প্রসিজিওর শুধু ব্রেন আর হার্ট বাদে সেটা কিন্তু শিশু সার্জারির মধ্যে পড়ে। যেমন একটা অ্যাপেন্ডিক্স, জি স্যার, আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আমাদের দেশে মুসলমানি সবাই কি করতে হয়, সব ছেলে বাচ্চাদেরই করতে হয়। পেটের নাড়িতে পেঁয়াজ খেয়ে যাবো, এরকম নানান ধরনের, বড়দেরও হয় ছোটদেরও এরকম রোগ, কিন্তু এই বয়সের মধ্যে হলে সেটাও শিশু সার্জারির মধ্যে পড়বে। আর আপনি আমাকে যেটা বলেছেন আনডিসেন্ডেড টেস্টিসের বিষয়টা, আসলে এই টেস্টিসের দুটো ফাংশন, একটা হচ্ছে পুরুষত্ব বজায় রাখার জন্য হরমোন তৈরি করা, আর একটা হচ্ছে বাচ্চা তৈরি হওয়ার জন্য বীর্য তৈরি করা। এই দুটোই কিন্তু আপনি খেয়াল করে দেখেন যৌবনের আগে কোনো প্রয়োজন নেই। অবশ্যই, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে এমন করে তৈরি করেছেন যে ওর ক্ষমতাটা সুপ্ত অবস্থায় থাকবে কিন্তু অ্যাক্টিভ থাকবে না। সেই পরিস্থিতি তৈরি করার জন্য
অন্ডকোষ দুটো যদিও কিডনির নিচে তৈরি হয়, কিন্তু 7 মাস বয়সের পর এটাকে থলিতে নামায় দেওয়া হয়, কারণ ওখানে টেম্পারেচার একটু কম থাকে। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখবেন বাচ্চাদের শীতকালে থলিটা কুচকানো থাকে, সবসময় একটু ভেজা ভেজা মনে হয়, ঠান্ডা, 2 ডিগ্রি কম টেম্পারেচার লাগে এই পাওয়ারটাকে সুপ্ত অবস্থায় থাকার জন্য। জি স্যার। এখন যদি পেটের মধ্যে থেকে যায় বা পেট আর থলির মাঝামাঝি ইনগুইনাল ক্যানালে থেকে যায়, তাহলে টেম্পারেচার মেনটেন হয় না, জি স্যার। এবং 6 মাস বয়স থেকে তার এই স্পার্ম তৈরির ক্ষমতাটা কমতে থাকে। বইপত্রে লিখেছে, আমাদের অভিজ্ঞতাও তাই, 2 বছরের মধ্যে 50% জার্ম সেল নষ্ট হয়ে যায়, 5 বছরের মধ্যে অলমোস্ট 100% নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো একটি ছেলের যদি 2টো অন্ডকোষ পেটের মধ্যে থাকে এবং আমরা যদি তাকে প্রপার টাইমে চিকিৎসা না করতে পারি, তাহলে কিন্তু একটা পুরুষ হিসেবে জন্মালো কিন্তু তার একটা ন্যাচারাল যে জিনিসটা থাকার কথা ছিল সেটা কিন্তু সে লস করলো। সেই জন্য টাইমটা খুব ইম্পর্টেন্ট। সঠিক টাইমে যদি আমরা ইন্টারফেয়ার করি, আবার এটা একদম স্বাভাবিক বাচ্চার মতো বড় হয়। জি স্যার। স্যার, অন্ডকোষ যে আপনার অন্ডথলির মধ্যে নাই বা অথবা পেটের মধ্যে আছে, এটা সাধারণতভাবে আমাদের অভিভাবকগণ কিভাবে বুঝে থাকেন? বা আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মা সবসময় ইনভেন্টর। সে তার সন্তানকে যত মনোযোগ এবং যত খুঁটিনাটি বিষয় দেখে আমি আপনি দেখি না। অবশ্যই। তো সাধারণত দেখা যায় যে মা কিন্তু অবজার্ভ করে, নাক, চোখ, মুখ, কান সব ঠিক আছে কিনা। পর্যায়ক্রমে সে ওই আস্তে 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 বাচ্চার পেনিসটা, তার নিচের থলিটা ঠিক আছে কিনা, এবং তারই ভাইয়ের বাচ্চা, বোনের বাচ্চা, কাউকে না কাউকে দেখে তো সে অভ্যস্ত। যখনই দেখে যে থলিটা রয়েছে কিন্তু ওর মধ্যে মনে হচ্ছে থলিতে বীজই নাই বা অন্ডকোষ নাই, তখনই তারা আইডেন্টিফাই করে। এবং আমি বলবো যে মায়েদের বা গার্ডিয়ানদের অথবা আত্মীয় স্বজনদের উচিত একটা জন্মের পরে কোনো অর্গান আর 10টা বাচ্চা যেমন, তার বাচ্চার ক্ষেত্রে যদি তার একটু ব্যত্যয় বা ব্যতিক্রম দেখে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার তখন গাইড করবে। সাধারণত মায়েরা এটা ইনভেন্ট করে যে একটা অন্ডকোষ থলিতে নাই বা 2টা নাই, জন্মের পরেতে খেয়াল করেছে, অথবা অনেকে বলে যে আগে ছিল এখন দেখছি না। সো যখনই এটা তাদের নজরে আসবে তখনই এটা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মায়েরা হয়তো এটা বুঝে ফেললেন যে অন্ডকোষ অন্ডথলির মধ্যে নাই, এরপরে ওনারা কিছুদিন অপেক্ষা করতে চান যে নিজে থেকে নিচে আসে কিনা। তো স্যার, এটা কতদিন পর্যন্ত অপেক্ষা করা যাবে বা অপেক্ষা করাটা আসলে উচিত কিনা, কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? আপনি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার সামনে করেছেন। আসলে আমরা যখন পড়াশোনা করি তখন বইপত্রেই লেখা ছিল যে 5 বছরের মধ্যে এটা নেমে যেতে পারে। আচ্ছা আচ্ছা, দ্যাট ওয়াজ এ মিস ইনফরমেশন। কারণ বিজ্ঞান তো আসলে আস্তে আস্তে আবিষ্কৃত হয়েছে, তাই না? অবশ্যই স্যার। বিজ্ঞানের অ্যাডভান্সমেন্টের সাথে সাথে দেখা গেছে যে 5 বছরে অলমোস্ট সব জার্ম সেল নষ্ট হয়ে যায়। সেজন্য এখন আমাদের প্র্যাকটিস এবং স্ট্যান্ডার্ড বইপত্র এসছে যে 6 মাস থেকে 9 মাসের মধ্যে নামিয়ে ফেলতে হবে। কেন? 2টো কারণ। একটা হচ্ছে 6 মাস আগে সাধারণত চেঞ্জটা অত সিগনিফিক্যান্ট হয় না, আর একটা হচ্ছে কিছু পার্সেন্টেজ আছে যেগুলি নেমে যায়। আচ্ছা, জন্মের সময় নামে নাই কিন্তু নেমে যায়, সেগুলি আপনারা মনে রাখবেন। যেগুলি নামে 95% নামে 3 থেকে 4 মাসের মধ্যে। আচ্ছা, সো 6 মাসের বেশি ওয়েট করাটা খুব বেশি যৌক্তিক না। জি স্যার। এখন একটা প্রশ্ন আসতে পারে যে 6 মাসের আগে নামালে অসুবিধা কি? একটা হচ্ছে যে ছোট বাচ্চার অপারেশন তো বাবা মাও করতে চায় না, একটু ডেলিকেট, অ্যানাস্থেসিয়ার একটা হ্যাজার্ড অনেক সময় থাকে। আবার একটা চান্স আছে যেহেতু নেমে যাওয়ার। আবার পক্ষান্তরে আমরা চিন্তা করি 6 মাসে তেমন কোনো চেঞ্জ হয় না, তাহলে আমরা ফলো আপে 6 মাস পর্যন্ত রাখতে পারি। এরপর এটাকে 6 থেকে 9 মাস, হার্ডলি 1 বছরের মধ্যে এটা নামিয়ে ফেলা উচিত। জি স্যার। স্যার, আপনি তো বলছেন অপারেশন করে আসলে এটা নামিয়ে ফেলা উচিত, কিন্তু কোনো কারণে যদি এটা সম্ভব না হয়, আমি দেখেছি এরকমভাবে অনেকের ক্ষেত্রে দেখেছি যে নামিয়ে ফেলা সম্ভব হয়নি অথবা খেয়াল করেনি বা কোনো কারণে হয় নাই, স্যার সেক্ষেত্রে বাচ্চাদের ভবিষ্যতে কি কি সমস্যা সম্মুখীন হতে পারে? আপনি একদম যথার্থ বলেছেন, নামানো হয় না তার কারণগুলি কিন্তু আমি বলেছি। মায়ে বাবাও অনেক সময় চিন্তা করে ছোট বাচ্চা অজ্ঞান করব, অপারেশন করে কি হয় না হয়, অথবা কোনো একজন ডাক্তার হয়তো ইনফরমেশন দিয়েছে, দেখেন সময়ের সাথে সাথে হয়তো নেমে যাবে। তো যেহেতু আমি অপারেশন করতে চাই না, যে ডাক্তার আমাকে এই কথা বলবে তারটাই আমার কাছে গ্রহণযোগ্য মনে হবে, সেজন্য তখন তারা আর এটা নিয়ে এক্সপ্লোর্ড হয় না। এতে যেটা হয়, এই বিচিটা কিন্তু আস্তে আস্তে কার্যকারিতা হারাই ফেলে এবং এটা আস্তে আস্তে মিশে যায় একদম। এটা আমরা অ্যাট্রফি বলি, মানে তার যে ভলিউম থাকা দরকার সেটা থাকে না। উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বোঝাতে চাই, 2টো ধান আপনি রেখেছেন, একটা ধানের মধ্যে চাল রয়েছে, একটা চাল নাই। বাইরে থেকে দেখে 2টোই ধান মনে হবে, কিন্তু আপনি যখন হাত দিবেন তখন বুঝতে পারবেন যে এই ধানের মধ্যে চাল আছে আর এই ধানটার মধ্যে চাল নাই। তো এই থলির মধ্যে যদি অন্ডকোষটা থাকে আর না থাকে তাহলে 2টোই ধান মনে হবে,
কিন্তু যখন আপনি হাত দিবেন তখন মনে হবে যে এইটা চিটি মতো, এটাতে কোনো চাল নাই। ওই রকম অন্ডকোষ নাই, কিন্তু অন্ডকোষের থলিটা রয়েছে। তো সেইটা খুব মানে ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে দুই দিকে যদি হয় তাহলে তো পুরুষত্ব এবং বাচ্চা হওয়ার সম্ভাবনাটা অলমোস্ট থাকলো না বললেই চলে। এছাড়াও একটা বিপদের বিষয় হচ্ছে যখন এই অন্ডকোষগুলি পেটের মধ্যে বা থলিতে না থেকে উপরে থাকে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা 50 গুণ বেড়ে যায়। মানে একটা সাধারণ বাচ্চার যদি 1 গুণ হয় তাহলে ওর 50 টাইমস বেড়ে যায়। আচ্ছা। এবং এগুলি ভিতরে থাকলে যদি ক্যান্সারাস কোনো পরিবর্তন হয় তাহলে তো আপনি বুঝবেন না আগে, যখন অনেক বড় হবে অথবা ছড়াই যাবে তখন বোঝা যাবে। সেই জন্য আমার মনে হয় এই ধরনের কোনো সাসপিশন হলেই আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ডক্টর আপনাকে গাইড করবে, কারণ এখন মোটামুটি সব ডাক্তাররাই জেনে গেছে যে না, এটা আর্লি ইন্টারফেয়ার করতে হয়। আচ্ছা আচ্ছা স্যার, প্রাসঙ্গিক একটা জিনিস আপনার কাছে জানতে চাই। আমার অভিজ্ঞতা, একটা ছেলেকে দেখেছিলাম হয়তো 18-19 বছর বয়স। সেই অবস্থায় সে নিজে কনসার্ন হয়েছে, নিজে চিন্তিত হয়েছে যে আমার তো অন্ডকোষটা নিচে নয়, পেটের মধ্যে আছে, এখন আমার করণীয় কি? তো স্যার, আমরা তো জানি এটা অপারেশন করতে হয়। তো স্যার, এই বয়সের ছেলে, 18-19 বছরের একটা ছেলে, সে অপারেশন করার জন্য কাদের কাছে যাবে? এটা কি শিশু সার্জনের কাছে যাবে নাকি অন্য কোনো কাছে? অ্যাকচুয়ালি শিশু সার্জন ছাড়াও অ্যাডাল্ট পেশেন্ট কিন্তু এটা খুব আনকমন অপারেশন না, করতে পারে। আচ্ছা। তো বেসিক্যালি হয় কি, এর যদি ধরেন হওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে একটা এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করেন, আমাদের পেডিয়াট্রিক সার্জনদের যত এক্সপিরিয়েন্স সেটা তো অ্যাডাল্ট সার্জনের হওয়ার কথা না সাধারণত। তো সেই জন্য যদি গভর্নমেন্ট লেভেলে এইটাকে সার্ভিসটা নিতে চাই তখন কিন্তু একটু শেয়ারিংয়ের ব্যাপার থাকবে। আচ্ছা। যদি জেনারেল সার্জারিতে ভর্তি হয় আমরা যে করে আসতে পারি অথবা আমাদের পরামর্শ নিতে পারি। আর যদি নন গভর্নমেন্ট হয় এটা তো যে কেউই তখন করতে পারে। বিশেষ করে আমরা করে দিলে আমরা মনে করি যে একটু বেটার রেজাল্ট হবে। একটা জিনিস আপনি বলেছেন, তাহলে এই বয়সে করলে তার কোনো লাভ হবে কিনা, কারণ আমরা তো আগেই বলেছি 5 বছরের জার্ম সেলগুলি থাকে না। জি স্যার। তো সেখানে দুটো লাভ। একটা, যদি আমরা নামিয়ে দিই, কোনো ধরনের পরিবর্তন যদি হয়, ক্যান্সারাস কোনো পরিবর্তন যদি হয়, তাহলে আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো। আচ্ছা। আর একটা হচ্ছে সাইকোলজিক্যালি তার মধ্যে একটা জিনিস কাজ করবে যে হি হ্যাজ গট দি 2 টেস্টিস। এই দুটো একটা ব্যাপার। কিন্তু বিদেশে ট্রেনটা একটু আলাদা। 14 বছরের পরে সাধারণত এটা ক্যান্সারাস বলে তারা এটা ফেলে দেয়। আচ্ছা। ফেলে দেয় আর্টিফিশিয়াল টেস্টিস, কারণ তারা সেক্সুয়ালি মোর কনসাস। আর্টিফিশিয়াল টেস্টিস এখানে বসে রাখে। সেটা এই প্র্যাকটিসটা হয়তো অদূর ভবিষ্যতে আমাদের দেশেও আসতে পারে, কিন্তু ইয়েট নট এইটা স্ট্যাবলিশড প্রসিজিওর না। তো আমরা বাবা মাকে বলে দিই যে আপনার বাচ্চাটা যেহেতু পরে নামাচ্ছেন, এটা হয়তো ফাংশনালি অতটা কাজে আসবে না, তবে হরমোন তৈরি করবে। আচ্ছা আচ্ছা। আপনারা মাঝে মাঝে বলবেন, নিজেরা দেখবেন, ছেলেকেও বলবেন যে তোমার কোনো ধরনের পরিবর্তন হলে যেন ডাক্তার দেখায়। আচ্ছা। তাহলে হলো কি, ওই যে বিপদের সম্ভাবনাটা থেকে আর্লি একটা রিলিফ পাওয়া যাবে আর কি। বুঝতে পেরেছি স্যার। স্যার, এর সাথে প্রাসঙ্গিক একটা জিনিস থাকে, হার্নিয়া। তো স্যার, হার্নিয়া বাচ্চাদের ক্ষেত্রে আসলে কতটা পরিমাণে হয় বা কি করা উচিত? আমরা তো এত হার্নিয়া দেখি, কিন্তু যখন আমরা রোগীর বাবা মা বা আত্মীয় স্বজনের সাথে কথা বলি, তাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, হার্নিয়া মনে হয় বাচ্চাদের হয় না। তা আসলে না। এটার সাথে এই আনডিসেন্ডেড টেস্টের একটা সম্পর্ক আছে। পেটের মধ্যে থেকে একটা জিনিস থলিতে আসলো, তাহলে নিশ্চয় একটা রাস্তা আছে। এই রাস্তাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষকে সৃষ্টি করেছে। যাদের বন্ধ হয় না, ওই রাস্তাটা পারসিস্ট করে। এবার বাচ্চা যখন লাফালাফি, দৌড়াদৌড়ি, কান্নাকাটি শুরু করে, তখন পেটের প্রেশার বেড়ে যায়, পেটের নাড়িটা ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এইটাই হার্নিয়া। সেজন্য বাচ্চাদের হার্নিয়া হয় এবং বাচ্চাদের বিপদের সম্ভাবনা বেশি থাকে। কারণ হচ্ছে একটা ন্যারো ওপেনিং দিয়ে যদি একটা জিনিস যাতায়াত করে, যে কোনো সময় আটকে যেতে পারে। আপনি হাতে একটা ব্যান্ড বেঁধে রাখেন, কিছুক্ষণ পরে দেখবেন এটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, তারপর কালো হয়েছে। এটাকে যদি উদ্ধার না করেন, এটা পচে যাবে। ঠিক একই জিনিস হার্নিয়া আটকে গেলে হবে। সেজন্য এক্ষেত্রেও বাবা আমাদের একটা ভয় কাজ করে, ছোট বাচ্চা। আর একটা মিসকনসেপশন আছে, হার্নিয়া অপারেশন করলে পরবর্তী পর্যায়ে বাচ্চা কাচ্চা হবে কিনা। আমি আমার রুগীদেরকে কিন্তু একটা কথা উদাহরণ সহকারে বলি যে, কোনো স্বর্ণকারের কাছে গিয়ে গহনা বানাতে যেয়ে কি আপনি চিন্তা করেছেন যে আমার সোনা নষ্ট হয়ে যেতে পারে? নেভার। তেমনি আপনি একজন শিশু সার্জনের কাছে এসে একটা বাচ্চার হার্নিয়া করাবেন, আপনি কেন চিন্তা করবেন যে এই বাচ্চার স্টেরিলিটি নষ্ট হবে, এর বীর্যনালীতে আঘাত পেতে পারে? হতে পারে, কিন্তু না হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা এটা প্র্যাকটিসটা, আমরা যেটা করি, থলির থেকে বীর্যনালী এবং বীর্যনালী যে রক্তনালীটাকে আলাদা করে তারপর থলিটাকে আমরা বেঁধে দিই। আচ্ছা। সেখানে সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে। সুতরাং এইটা ভয় পাওয়ার দরকার নেই। আমরা বলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব হার্নিয়া অপারেশন করে নিতে হবে। যত ছোট বাচ্চা আটকে যাওয়ার সম্ভাবনা তত বেশি। আচ্ছা আচ্ছা। 2 নম্বর হচ্ছে, ছোট বাচ্চার একটা অপারেশন অ্যারেঞ্জ করাটা কিন্তু একটু অ্যাডাল্টের থেকে ডিফিকাল্ট।
কারণ এর অ্যানাস্থেসিওলজিস্ট আলাদা, এর সার্জন আলাদা, এর মেশিন আলাদা, এর যন্ত্রপাতি আলাদা। তাহলে অ্যারেঞ্জমেন্ট করতে গেলে যত্র আপনি করতে পারবেন না। তো যখনই ডায়াগনোসিস হলো, আপনি একটা সময় পেলেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার পছন্দ মতো ভালো জায়গায়, রিলায়েবল জায়গায় করেন। আজকাল তো সব সরকারি হাসপাতালে শিশু সার্জারি আছে। আপনারা যাদের মনে হবে যে না আমরা সরকারিভাবে চিকিৎসা নেব, সরকার তো এই ব্যাপারে খুবই আগ্রহী, সুতরাং চলে যান, সেখানে শিশু সার্জনরা আছে, একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু আশঙ্কা করে বসে থাকবেন না, তাহলে বিপদের সম্ভাবনা বেশি। স্যার, আমরা নতুন আরেকটি রোগের সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের মেডিকেলের ভাষায় বলে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বা পায়খানা রাস্তা অনুপস্থিত। স্যার, এটা একটু বুঝিয়ে বলবেন? এটা হয় কি, একটা ছোট্ট বাচ্চা জি স্যার যেমন আস্তে আস্তে বড় হয়, পেটের নাড়িটাও তাই। ছোট্ট একটা নাড়ির থেকেই কিন্তু মুখ, খাদ্যনালী, খাদ্যথলি, ক্ষুদ্রান্ত যেটাকে আমরা বলি স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তারপরে রেকটাম, অ্যানাল ক্যানাল, তার মানে 6 মিটার লম্বা হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত ক্ষুদ্রান্ত মিলায়ে কত এরিয়া, তাই না? এই যে বড় হওয়ার প্রক্রিয়াটা, আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন দেখেন, একটা ঢেউ আস্তে 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 অনেক সময় শেষ হয়ে যায়। শেষ হলে দেবেন বালি কিন্তু একই লেভেলের ভিজে যায় না। তো ডেভেলপমেন্টের সময় কোনো সময় দেখা যায় যে শেষ পার্টটা যে একটু ডিফিসিট হয়, তখন তার মুখ হয়েছে, খাদ্যনালী হয়েছে, থলি হয়েছে, বৃহদন্ত হয়েছে, ক্ষুদ্রান্ত হয়েছে, হয়তো রেকটামও হয়েছে কিন্তু অ্যানাল ক্যানাল হয়নি, অথবা রেকটামের শেষ পার্ট হয়নি। এবং একই জায়গা থেকে সামনের অংশটা প্রস্রাবের থলি, প্রস্রাবের নালী তৈরি করে, পিছনের অংশটা রেকটাম এবং অ্যানাল ক্যানাল তৈরি করে। এই দুইটা জায়গায় ডেভেলপমেন্টের ডিফিকাল্টি হয়ে যায়। তার মানে পায়খানা রাস্তা থাকার কথা তার থাকে না, অথবা পায়খানা রাস্তার পেশাবের রাস্তা দুটো একসাথে পেশাবের রাস্তায় ওপেন করেছে, পায়খানা রাস্তা হয়ই নাই। এইটা কি আমরা অ্যানোরেক্টাল ম্যালফরমেশন বলি। অ্যানা মানে অ্যানাস আর রেকটাম মানে রেকটাম। এটা ডেভেলপমেন্টের শেষ পার্টটা ঠিকমতো ডেভেলপ করে না। ওকে স্যার। স্যার, এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে কি কি চিকিৎসা আমাদের দেশে প্রচলিত রয়েছে? প্রথম জিনিসটা খেয়াল করতে হবে যে আত্মীয় স্বজন, মায়ের প্রথম দায়িত্ব হচ্ছে যে ন্যাচারাল ওপেনিং যেগুলি আছে, জি স্যার, তার বাচ্চার নাকের ফুটাটা আছে কিনা, কানের ফুটাটা আছে কিনা, মুখের ফুটাটা আছে কিনা, পেশাবের রাস্তাটা আছে কিনা, পায়খানার রাস্তাটা আছে কিনা, এইগুলি আগে দেখতে হবে। ওকে স্যার। এগুলি দেখলেই রোগ ধরা হয়ে গেল। ডাক্তার কাছে গেলে ডাক্তার কোন টাইপ সেটা বের করে দিবে, এবং কোন বয়সে চিকিৎসা লাগবে, কী চিকিৎসা লাগবে, তখন সেই একটা গাইডলাইন দিয়ে দিবে। তো আপনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে যত টারশিয়ারি হাসপাতাল আছে, মেডিকেল কলেজগুলি, প্রত্যেকটা মেডিকেল কলেজে শিশু সার্জারি বিভাগ আছে। সো ইমার্জেন্সি বা আউটডোরে গেলেই এটা অটোমেটিক্যালি একটা সিস্টেমের কারণেই সে চলে যাবে ডিপার্টমেন্টে। ডিস্ট্রিক্ট শহরে জেনারেল সার্জন আছে, জি স্যার, এবং কোনো ডিস্ট্রিক্ট শহরে কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জনও কিন্তু আছে, সেখানেও আপনারা একটা পরামর্শ নিতে পারেন। আর আমাদের এখনকার গভর্নমেন্ট কিন্তু স্বাস্থ্যসেবাটাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছায় দেওয়ার একটা ঐকান্তিকতা আছে, সেই জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন স্পেশালিস্টদেরকে পোস্টিং দিচ্ছে। আচ্ছা, সো আপনারা সেখানে যান, তাদের সীমাবদ্ধতা থাকলে তারা আপনাকে গাইডলাইন দেবে, কিন্তু আপনি যাবেন না সেটা না, তো যেতে হবে। একজন সার্জারি কনসালটেন্টকে দেখালেই এটা আমরা কোনো ক্ষেত্রে ডে 1 ডে 2তেই অপারেশন করতে হয়। যার পায়খানা রাস্তা নাই তাকে তো বাঁচাতে হবে, তাহলে আমরা পেট দিয়ে অনেক সময় বিকল্প রাস্তা করে দিই। অনেক সময় রাস্তাটা হয়তো অন্য একটা জায়গায় সামনে বা পিছনে আছে, খুব চিকন, ওটাকে আমরা জায়গা মতো করে দিই। কোনো সময় একটু পেট দিয়ে পায়খানা রাস্তা করে বলি যে বাচ্চা এখন খাওয়া দাওয়া করুক, চলুক, বাচ্চা বড় হলে আমরা আবার পায়খানা রাস্তা তৈরি করে দেবো। মূল কথা হচ্ছে প্রপার টাইমে প্রপার যদি চিকিৎসা করেন, তাই অলমোস্ট একটা স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে একটা বাচ্চা চলে আসতে পারে। স্যার, এই ধরনের চিকিৎসা কত সময় লাগে সাধারণত, বা কতদিন? যদি নিচের দিকে থাকে অথবা আছে কিন্তু অ্যাবনর্মাল জায়গায়, অ্যাবনর্মাল পজিশন, সেটা কিন্তু একটা অপারেশনেই ঠিক করা যায়। আচ্ছা। আর যেগুলি একটু উপরের দিকে শেষ হয়ে যায় পায়খানা রাস্তা, অথবা পায়খানা রাস্তা পেশাবের রাস্তার কমিউনিকেশন থাকে, সেসব ক্ষেত্রে আমরা স্টেজ সার্জারি বলি। প্রথম আসলে আমরা পেট দিয়ে একটা পায়খানা রাস্তা করে দিই, ইন অ্যান্ড অ্যারাউন্ড 6 মান্থের সময় আমরা ওই নাড়িটাকে নিয়ে যাই, পায়খানা রাস্তা তৈরি করি, তার 1.5-2 মাস পরে রাস্তাটা বন্ধ করে দিই, অলমোস্ট বাচ্চা নর্মাল হয়ে যায়। ওকে স্যার। স্যার, এর সাথেই সম্পর্কিত আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি। স্যার, অনেক সময় দেখা যায় যে বাচ্চার হয়তো পায়খানার রাস্তা আছে, ঠিক জায়গাতেই আছে, কিন্তু তারপরেও বাচ্চার পায়খানা হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো মায়েরা প্রায়শই সম্মুখীন হন। তো স্যার, এই সমস্যাটাকে একটু ব্যাখ্যা করবেন? এটা আমি একটু সাধারণ মা বোনদেরকে একটা জিনিস বলবো,
যে আপনাদের একটা ধারণা রয়েছে যে বাচ্চা হওয়ার পরে কালো যে পায়খানাটা সেটা সাধারণত 6 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে হয়ে যায়। কারণ নানি, দাদি, চাচি এটা নিয়ে খুব কনসাস, বাচ্চা পায়খানা করেছে কিনা, পায়খানা করেছে না। যদি কোনো কারণে 12 থেকে 24 ঘন্টার মধ্যে এই কালো পায়খানা না হয়, প্লিজ আপনারা এটা ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ হচ্ছে তার নাড়ি সবটাই ঠিক আছে, কিন্তু শেষের একটা অংশ কাজ করে না, যার জন্য এই কালো পায়খানাগুলো উপরে জমা হয়। তারপর আস্তে আস্তে পেট ফুলে যায়, বমি হয়। তো ছোট বাচ্চাগুলি কিন্তু খুব রিস্কি। এই বমিটা যদি লাংসে চলে যায় সেটাও খুব খারাপ, অথবা জীবাণুটা যদি রক্তে চলে যায়, যেটাকে আমরা সেপ্টিসিমিয়া বলি, খুব খারাপ। তো সেই জন্য এইরকম কোনো ঘটনা যদি ঘটে যে 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে একটা সুস্থ বাচ্চা পায়খানা করে নাই, তার পেট ফুলুক আর না ফুলুক, আপনারা চলে আসবেন। এবং মনে রাখবেন যে ওই সময় বেশি বাচ্চাকে খাওয়াবেন না, একটু না খাওয়াই নিয়ে আসতে পারলে ভালো। ওকে, অর্থাৎ স্যার ওই এইটাকে আমরা হাঁসপাং ডিজিজ বলি আর কি। আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে ম্যাকোনিয়া মাইলাস, কালো পায়খানাটা অনেক সময় স্টিকি থাকে, যায় না। সেটা চিকিৎসা কিন্তু খুব সিম্পল, একটু নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দিলে এটা ঠিক হয়ে যায়। তো শুধু আপনারা ডাক্তারের কাছে আসবেন একজন শিশু সার্জনের কাছে, শিশু সার্জনের দায়িত্ব বাকি কাজটা করে দেওয়া। এবং এই ব্যাপারে আমরা শিশু সার্জন, আমরা যারা সিনিয়র টিচার হয়েছি, আমরা কিন্তু আমাদের এই মূল্যবোধটা আমাদের স্টুডেন্ট বলেন, আমাদের ফলোয়ার বলেন, আমাদের তাদেরকে দেওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকে, এবং এটা আমরা ফলো আপও করি। এবং আমরা মনে করি যে একটা ফুটফুটে বাচ্চা সবাইকে যেমন নাড়া দেয়, আমাদেরকে আরেকটু বেশি নাড়া দেয়। সুতরাং আপনারা শুধু আমাদের কাছে আসবেন, বাকিটা আমাদের দায়িত্ব ইনশাআল্লাহ। জি স্যার। স্যার, আপনার মাধ্যমে আমরা জানলাম যে এই চিকিৎসাগুলো আসলে রাজধানী ঢাকার বড় বড় চিকিৎসালয় থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ে এটার সহজলভ্যতা রয়েছে। এবং মায়েরা বা পরিবারের লোকজন যদি একটু সচেতন হয়ে শুধু ডাক্তার পর্যন্ত আসে, তাহলে বাকি চিকিৎসাগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা আসলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই, যেটা আপনি শুরুতে বলেছিলেন যে বাচ্চাদের অনেক সময় জন্মগতভাবে ঠোঁট কাটা বা তালু কাটা অবস্থা নিয়ে জন্মগ্রহণ করে। তো স্যার, এই সমস্যাটা আমাদের দেশে অনেক সময়ই দেখতে পাই। এই সমস্যাটা কেন হয় এটা কি একটু ব্যাখ্যা করতে পারবেন? আপনারা রাস্তাঘাটে একটা গাড়ি দেখেন, কিন্তু এই গাড়ির হাজারো পার্টস আছে, মানুষের শরীরটাও এরকম। জি স্যার। পার্টসগুলি যখন লাগানো হয় তখন একটা কমপ্লিট গাড়ি হয়। তো মানুষের একটা শিশুর ডেভেলপমেন্টের প্রক্রিয়াটা এরকমই। জি স্যার। এই যে ঠোঁটটা দেখছেন আসলে 2 হাফ তৈরি হয়, সেজন্য মাঝখানে একটা দাগ আছে দেখেন, এটা এসে জোড়া লাগে। নাকটা 2 হাফে হয়। আচ্ছা। তো এইরকম করে যখন ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু এই লাগানোটা জোড়া লাগলো না, তখনই এটা ক্লেপ লিপ হয়। ঠিক তালুটাও তাই, 2 দিকে হয়েছে কিন্তু মাঝখানে জোড়া লাগলো না, সেটাকে আমরা তালু কাটা, যেটাকে ক্লেপ লিপ বলি আর কি। তো এইটা ডায়াগনোসিস হতে দেরি হয় না, কারণ মায়েরা তো চেহারাটা আগে দেখে, তাই না? এবং আপনি খেয়াল করে দেখবেন জীবনে কোনোদিন কোনো অনুষ্ঠানে একটা ঠোঁট কাটা বাচ্চা নিয়ে কোনো মা দাওয়াত খেতে আসে না, কারণ এটা সোশ্যাল স্টিগমা, যে সবাই দেখে তার বাচ্চাটাকে বলবে, আরে এত সুন্দর ফুটফুটে বাচ্চা, তার ঠোঁটটা কাটা, মার খুব কষ্ট লাগে। সেজন্য এটা ডায়াগনোসিস হয়ে যায়। এবং এইটা চিকিৎসার ব্যাপারে মানুষের কিন্তু অন্যগুলির থেকে একটু আগ্রহ বেশি থাকে, আমরা খেয়াল করে দেখেছি। একটা সুসংবাদ হচ্ছে, যদি আমরা 2.5-3 মাসের মধ্যে ঠোঁট কাটা এবং 9 মাস থেকে 12 মাসের মধ্যে তালু কাটার অপারেশনটা করতে পারি, তাহলে অলমোস্ট বাচ্চাটা কিন্তু নিয়ার টু নর্মাল লুকিং হয়ে যায়। এবং এটা আজকাল কিন্তু এই শিশু সার্জারি বিভাগ ছাড়াও প্লাস্টিক সার্জনরা, ইএনটি সার্জন, ইভেন আপনারা জানেন স্মাইল ট্রেন, বিভিন্ন ধরনের এনজিওরাও এটা সামনের দিকে এগিয়ে এসেছে। এই জন্য রাস্তাঘাটে এখন কিন্তু অতটা ঠোঁট কাটা তালু কাটা লোক দেখতে পান না, আগে যেমন দেখা যেত। এটার মোটামুটি একটা ব্যবস্থাপনা বাংলাদেশে অনেক দূরে এগিয়েছে। এবং আমি মনে করি আমাদের প্লাস্টিক সার্জন ভাইরা অনেক ভালো রিপেয়ার করে, অনেক সময় বোঝাই যায় না। আমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আমার একটা বাচ্চাকে আমি অপারেশন করে দিয়েছিলাম, সে ইতালিতে গিয়েছে। ইতালির ডাক্তার বলেছে যে কোন ডাক্তার করেছে, আপনি ওই তালুটা তার কাছ থেকে করে আসেন। তার মানে কি অলমোস্ট এটা নর্মাল হয়ে গেছিল, তাই না? সেটা তারা আবার ইতালি থেকে ব্যাক করছে, এসে আমারে বলে যে স্যার এই অপারেশনটা আপনি আবার করে দেন। আচ্ছা আচ্ছা। সো এখন কিন্তু অ্যাডভান্সমেন্ট হয়েছে। জি স্যার। স্যার, আপনি কথার মাঝখানে ছোট্ট করে একটু বলেছিলেন যে ঠোঁট কাটা তালু কাটার চিকিৎসার সময়টা, স্যার এটা একটু বিস্তারিত বলা যাবে? কখন আসলে কোনটার চিকিৎসা কোন সময়? আপনাকে কিন্তু একটা জিনিস বলেছি যে সাইকোলজিক্যাল ট্রমাটা এখানে মূল ব্যাপার, বিশেষ করে ঠোঁট কাটার ক্ষেত্রে। তো সাইকোলজিক্যাল ট্রমাটা কিন্তু মাপা যায় না, যার বাচ্চা সেই বুঝে, কারণ প্রতিনিয়ত তার মধ্যে একটা হীনমন্যতায় ভোগে। আর আমাদের দেশে একটা স্টিগমা আছে, সম্ভবত মায়ের কোনো সমস্যার কারণে এটা হয়েছে, এরকম একটা কিন্তু একটা প্রান্তিক শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু এই ধরনের পারসেপশনটা রয়েছে। এডুকেটেড ফ্যামিলিতে হয়তো একটু কম বা করে কিনা তারা মাস্ক করে রাখতে পারে, কিন্তু এটা আছে। সো মায়ের যে পীড়াটা, সেটা আমরা যত তাড়াতাড়ি
ঠিক করতে পারি। জি, স্যার। সেজন্য দেখা গেছে 2.5 থেকে 3 মাসের মধ্যে এই লিপের বা ঠোঁটের যে মাসলগুলি আছে যতটুকু ডেভেলপ করে তখন খুব এডিকুয়েটলি এটা রিপেয়ার করা যায়। রিপেয়ার করা যায়, জি, স্যার। সেটা এটার জন্য তাহলে 2.5-3 মাস। জি স্যার। আর ভিতরেরটা যেহেতু একটা ডেলিকেট, আরও ভিতরে তো আমরা তো বাইরে থেকে কোনো জিনিস নিয়ে সেটা জোড়া লাগাতে পারবো না, যে চামড়া যে মাংস আছে সেটা কি দিয়ে রিপেয়ার করতে হবে, সেজন্য একটু ডেভেলপমেন্টের সময় দিতে হয়। সেটা সাধারণত 9 মাস থেকে 12 মাস। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। স্যার এই চিকিৎসাগুলো তো আপনি বললেন যে প্লাস্টিক সার্জনদের কাছে খুব ভালোভাবে চিকিৎসা হয়। তো স্যার আমার প্রশ্ন হচ্ছে যে সরকারিভাবে আসলে কোথায় বা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে এই চিকিৎসাগুলোর সুযোগ আছে কিনা, বা থাকলে খরচ কেমন? প্রান্তিক পর্যায়ে যদি চিন্তা করেন তাহলে আপনাকে স্মাইল ট্রেনের কথা চিন্তা করতে হবে, যে একটা প্রজেক্ট চলছে। আচ্ছা। তো ওরা বিভিন্ন উপজেলা লেভেলে যে প্রোগ্রাম করে, জি স্যার। তো ওই আগে থেকে জানিয়ে দেয় যে অমুক উপজেলায় এই মাসের অত তারিখে ক্লিপ প্যালেটের ক্যাম্প হবে। তো ওইখানে এনলিস্ট করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে ঢাকা বা অন্য ডিস্ট্রিক্ট শহর থেকে টিম যায়, যে ওখানে যে অপারেশনগুলি করা সম্ভব সেগুলি করে, বাকিগুলিকে তাদের দায়িত্বে ঢাকায় নিয়ে এসে টারশিয়ারি সেন্টারে করে। সুতরাং প্রান্তিক পর্যায়ে এভাবে করা সম্ভব। সেকেন্ড হচ্ছে সব মেডিকেল কলেজগুলিতে, আজকাল মেডিকেল কলেজ তো আপনারা জানেন যে 37টা সরকারি মেডিকেল কলেজ রয়েছে, আর প্রায় নিয়ার অ্যাবাউট মোর দ্যান 75 ইন অ্যান্ড অ্যারাউন্ড বা 80-র মতো প্রাইভেট মেডিকেল কলেজ আছে। এর অনেক জায়গায় কিন্তু শিশু সার্জারি এবং প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট আছে। সুতরাং এখন সেই অর্থে চিন্তা করতে গেলে সবাই ঢাকার দিকে দৌড়ানো অতটা প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা। তারপরে বার্ন প্লাস্টিকের একটা 500 বেডের সরকার হাসপাতাল করেছে, সেটা চমৎকার ব্যবস্থাপনা। বিশেষ করে আমরা শিশু সার্জনরা কিন্তু এটা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি, যে যত জন্মগত সমস্যা আছে যেগুলি অপারেশন করে ঠিক করা সম্ভব, এটা আমাদেরই প্রাথমিক দায়িত্ব। সুতরাং আমরা বলবো যে আপনারা মা বোন ভাইরা আপনারা আমাদের কাছে আসেন, আমরা প্রয়োজনে আমাদের কলিগদের সাহায্য নিয়ে হলেও আমরা আমাদের নিজেদের বাচ্চাদেরকে যেভাবে অপটিমাম চিকিৎসা দিতাম সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং ডিস্ট্রিক্ট শহর থেকে শুরু করে টারশিয়ারি বিভাগীয় শহর, মেডিকেল কলেজ, সব জায়গায় এই চিকিৎসা এখন নেওয়া সম্ভব। ওকে স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার একটা অভিজ্ঞতা আপনার কাছে শুনতে চাচ্ছি। আমরা তো জানি যে একটা বাচ্চা যদি হাসে খেলে তো এটা বাবা মা তো অবশ্যই, যে তাকে দেখে সবাই খুবই আনন্দিত হয়। তো স্যার আপনার অভিজ্ঞতায় তো এরকম অনেক বাচ্চাদের আপনারা অপারেশন করেছেন, ঠোঁট কাটা, তালু কাটা। তো আগে হয়তো এরা ঠিকমতো হাসতে পারতো না, এর পরবর্তীতে অপারেশনের পরে তারা খুব ভালোভাবে হাসে। তো স্যার বাচ্চাদের এই যে হাসি বা এই সুস্থতা দেখে তখন আপনাদের অনুভূতি কেমন হয় অ্যাজ এ ডক্টর? আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে এটা অন্তরের ফিলিংসের একটা বিষয়, তাই না? এবং এই জায়গাটাই কিন্তু আসলে আমাদেরও একটু চিন্তা করার বিষয় আছে, যে পেশাগত দিক থেকে আমরা ডাক্তার হয়েছি বা শিশু সার্জন হয়েছি, আমাদের কিন্তু অ্যাডাল্ট সার্জন আর আমাদের চিন্তার মধ্যে একটা ডিফারেন্স থাকতে হবে। একটা অ্যাডাল্ট মানুষের একটা অপারেশন করলে তার লাইফ এক্সপেক্টেন্সি কত চিন্তা করে বলেন? 60 বছরের মানুষের অপারেশন করলে ধরে নিয়ে হয়তো সে 5 বছর বা 10 বছর বাড়বে, তাই না? আর একটা জন্মগত সমস্যার কথা চিন্তা করেন, এটা লিপের অপারেশন করলাম 3 মাস বয়সে, আল্লাহ চাইলে তো সে 120 বছর বাঁচতে পারে, তো তার স্যাটিসফ্যাকশনটা 120 বছর নিয়ে থাকবে। সো এই যে দীর্ঘমেয়াদী ভালো লাগার ব্যাপারটা কিন্তু আমাদের স্পর্শ করলে লাভটা কী হবে জানেন? আমরা তো কাজটা করছি, কিন্তু কাজটা করার মধ্যে একটা দরদ, একটা ভালোবাসা, একটা ভালো লাগা মিশানো থাকবে। আর যে কাজের সাথে এই দরদ, ভালো লাগা, ভালোবাসা মিশে থাকে সেই কাজের কোয়ালিটিটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায়, মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। তো সেই দিকটা আমাদের মনে হয় চিকিৎসকদের এখন খেয়াল করার সময় হয়েছে, কারণ যারা চিকিৎসা নিতে আসে তারা কিন্তু অন্য কেউ না, আমারই ভাই, আমারই বন্ধু, আমার বাপ, চাচা, এরাই তো, কেউ না কারোর তো আত্মীয়। আমরা যদি এই ইমপ্যাথিক্যাল জিনিসটা একটু ওইভাবে চিন্তা করি তাহলে ডেফিনেটলি শিশু সার্জারির ভালো লাগাটা আর 10টা সার্জারি থেকে একটু আলাদা বলে আমরা মনে করি। জি স্যার। স্যার এবার আরেকটা সমস্যা নিয়ে আমরা একটু ছোট্ট করে জানতে চাইবো আপনার কাছে। বাচ্চাদের আমাদের ভাষায় আমরা বলি মুসলমানি বা সুন্নতে খতনা, অথবা আপনার মেডিকেলের ভাষায় সার্কামসিশন বলা হয়। তো স্যার এই সুন্নতে খতনা করার আসলে আদর্শ বয়সটা কত? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, কারণ বিদেশে থেকে একটা পারসেপশন আমাদের দেশে এসেছে যে হসপিটালে ডেলিভারির পর যদি মুসলমানি করে দেওয়া যায় বাচ্চা মনে হয় ব্যথা পায় না। জি স্যার, অনেক ক্ষেত্রে এটা একটা ধারণা আছে। আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে একসময় এই ট্রেন্ডটা শুরু হয়েছিল, পরে দেখা গেছে আর্লি সার্কামসিশন করলে বা খতনা করলে কিছু কিছু সমস্যা দেখা দেয়, এই জন্য ট্রেন্ড থেকে একটু দূরে সরে আসছে। তবুও কিছু কিছু কাস্টের মধ্যে এই প্রথাটা রয়েছে। তবে আইডিয়াল এজ বলে একটা কথা আছে, সেটা হচ্ছে 4 থেকে 6 বছর। আচ্ছা। কারণ এই সময়
এই পেনিসের মাথায় যে বাড়তি চামড়াটা থাকে জি স্যার। সেটা গ্ল্যান্স বলি, যেটা আমরা মাথা যেটা, জি স্যার। ওর সাথে অ্যাডহারেন্ট হয়ে থাকলে একটু ঘা শুকাতে দেরি হয়। আচ্ছা 4-5 বছরের সময় এটা লুজ হয়ে যায়। জি স্যার। আর ওই বয়সে বাচ্চাকে একটু ম্যানেজও করা যায়। এতে যদি অ্যানাস্থেসিয়া দিয়েও করেন তাও সেফ অনেকখানি, কারণ তাদের বয়সটা একটু বড় হয়েছে, কথা বললে শুনে, বা স্কুলিংয়ের ব্যাপারটা অত বেশি ইম্পর্টেন্ট থাকে না। 7 দিন 10 দিন যদি স্কুলে না যায় অতটা হ্যাম্পার করে না, সেজন্য 4 থেকে 6 বছর হচ্ছে আইডিয়াল টাইম। তবে কোনো মেডিকেল গ্রাউন্ড যদি থাকে, মনে করেন বারবার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, নুনুর মাথায় একটু পুজ হয়েছে, অথবা ওইটা আটকিয়ে গেছে যেটাকে ফাইমোসিস বলি, অথবা একটা জিপার ইনজুরি হয়েছে, জি স্যার। এইসব ক্ষেত্রে কিন্তু বয়স তখন কোনো ফ্যাক্টর না, যে কোনো বয়সে এটা করা সম্ভব। স্যার তো স্যার 4 থেকে 6 বছর আমরা জানলাম যে আদর্শ বয়স করার অপারেশন করার জন্য বা মুসলমানি করানোর জন্য। স্যার এটা আসলে কোথায় করানোটা বেশি ভালো? আমাদের কি মেডিকেলে এসে ডাক্তারের কাছে চিন্তা করা উচিত, নাকি আমাদের প্রচলিত পদ্ধতিতে আসলে তো আমরা বেশি সমাজে এই বেশ কিছুদিন ধরে এইটা তো আপনারা জানেন যে অনেক ধরেন আলোচনা পর্যালোচনা হচ্ছে, এবং আমরা যখন অ্যাজ এ ফাদার বা অ্যাজ এ গার্ডিয়ান চিন্তা করি, আমরাও কিন্তু ওই দু একটা দুর্ঘটনাতে ওই পার্সপেক্টে চিন্তা করতে আমরাও কিন্তু খুব মর্মাহত। জি স্যার অবশ্যই। একটা বাচ্চা ফুটফুটে সুন্দর বাচ্চা মুসলমানি করতে এসে ডেড বডি হয়ে যাবে, এটা আসলে কারোরই কাম্য না। কিন্তু একটা জিনিস আবার পাশাপাশি খেয়াল করতে হবে যে এটাও কিন্তু একটা অপারেশন। জি স্যার। এটা ইন্ডিকেশনটা রিচুয়াল, ধর্মীয় কারণে আমরা করতে চাচ্ছি, কিন্তু ধর্মীয় পদ্ধতি না হয়, কিন্তু পদ্ধতিটা সার্জিক্যাল। তো আমাদের একটা বাচ্চার যদি গালে একটা ছোট কেটে যায়, আমরা কিন্তু বেস্ট প্লাস্টিক সার্জন খুঁজে বেড়াই, অথচ একটা বাচ্চা পুরুষ মানুষ হিসেবে কিন্তু তার পেনিসটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই স্যার। সেই ক্ষেত্রে আপনি একটা অপারেশন করবেন, ঢাকা শহর থেকে গ্রামে চলে যাচ্ছেন, যে সার্জারি কিছুই জানে না তাকে ডেকে নিয়ে এসে একটা আনহাইজেনিক পরিবেশে করে ফেললেন, সেটাও কিন্তু যৌক্তিক না। জি স্যার। তাহলে কি করণীয়? করণীয় হচ্ছে যে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেফটির বিষয় মাথায় রেখে অপারেশনকে অপারেশনই মনে করতে হবে, কারণ এরও অনেক ধরনের জটিলতা আছে। আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করার সুবাদে এমন কোনো সপ্তাহ নাই যে হাজাম দিয়ে মুসলমানি করেছে, হয়তো পেনিসের মাথাটা কেটে গেছে, নাহলে পেশাবের রাস্তা কেটে গেছে, অথবা চামড়া বেশি কেটে ফেলেছে, অথবা কম কাটছে, অথবা ইনফেকশন হয়ে পোকা হয়েছে, এমনও পাই। সুতরাং এগুলিও কিন্তু একটা ভাবনার বিষয় রয়েছে। সো সার্জারি শুড বি, এখন তো সরকার আপনাদেরকে আগেই বলেছি যে সার্জারি কিন্তু দোরগোলায় নিয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে এই যে সামাজিক যে ভয়টা, ভীতিটা, আমাদেরই দায়িত্ব নিতে হবে এটাকে ওভারকাম করার। পাশাপাশি আমি যদি চিন্তা করি যে আমার ছেলেকে এই পরিবেশে করছি, তাহলে কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত, সেই সতর্কতাটা আমাদের ডাক্তার সাহেব যারা আমরা এই কাজ করি তাদের সেই সতর্কতাটা নিতে হবে, সেখানে যেন ল্যাপসেস অ্যান্ড গ্যাপসেস না থাকে। কাউন্সিলিং করে মা বাবাকে বোঝাতে হবে। বাবা মা বাচ্চার ভালো চায় না এমন কোনো বাবা মা পৃথিবীতে নেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হাজাম দিয়ে করানোটা খুব একটা যৌক্তিক না, কারণ একটা সার্জারি একটা বিজ্ঞানসম্মত জিনিস, সেখানে একটা নলেজের বিষয় রয়েছে। ভালো তো এমনিও হয়, কেটে যাচ্ছে অনেক মানুষ, সবাইকে ডাক্তারের কাছে যাচ্ছে, ফোড়া হচ্ছে অনেক মানুষের, সবাইকে ডাক্তারের কাছে যাচ্ছে, অ্যাপেন্ডিক্স হচ্ছে অনেক মানুষের, সবাইকে ভালো হচ্ছে, নেচারের মাধ্যমে ভালো হচ্ছে, সেই ভালো হওয়া ভালো না। আচ্ছা, ভালো হওয়ার একটা বৈজ্ঞানিক যুক্তি থাকতে হবে। সেই জন্য আমি মনে করি এখন উপজেলা লেভেল থেকে শুরু করে গ্রাম পর্যায়ে তো ডাক্তাররা রয়েছে। জি স্যার। আপনি জায়গা দেখে আপনি ভালো করে দেখবেন সেফটি মার্জিনটা কোথায় আছে, সেই জায়গায় অপারেশনটা করান। আর সরকার যদি কোনো পরিকল্পনা নেয়, দ্যাট ইজ অ্যানাদার থিং। যেমন মিডওয়েফারি আছে না, নর্মাল ডেলিভারি করার জন্য একটা গ্রুপ অফ পিপলকে ট্রেন্ড আপ করেছে, গভর্নমেন্ট এটা করতে পারে যদি মনে করে, তাহলে আমরা ট্রেন্ড আপ করাই দিব যে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা কোন জায়গায় করা উচিত, কোন জায়গায় করা উচিত না, করলে কি করতে হবে, বিপদ হলে কি করবে, এই যে এই প্রাথমিক ধারণাটা তাহলে দিয়ে দিতে হবে। তারপরেও আমি মনে করি যে এই 20 শতাব্দীর এই পর্যায়ে এসে আমরা পিছনের দিকে না তাকাই, আমরা সামনের দিকে থাকি, আমাদের বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের জন্য যেটা সেফ সেটাই আমরা করি। জি স্যার, আচ্ছা, সুন্দর কথা বলেছেন স্যার। এর সাথে সম্পর্কিত একটা খুব ধারণা যে জন্মগতভাবে মুসলমানি হয়ে যায় স্যার, আপনি তো এই সম্পর্কে বেশ কাজ করেছেন আমরা যতটুকু জানি। তো স্যার এই সমস্যাটা নিয়ে বলবেন কিনা, আমরা যেটাকে হাইপোস্পিডিয়াস। আপনি ঠিকই বলেছেন, আমি তো একটা হাইপোস্পিডিয়াস নিয়ে লাস্ট 10 বছর কাজ করছি, আমার একটা সেন্টারও আছে আর কি ব্যক্তিগত, সেই জন্য আমার একটু এক্সপোজারটা বেশি। তো অনেক মায়েরাই বলে যে স্যার এটা গায়েবানে মুসলমানি হয়ে গেছিল, আগে মনে করেছিলাম, এখন তো সবাই বলে যে না এটা একটা সমস্যা। আসলে গায়েবানে মুসলমানি বলে তেমন কিছু নেই। আচ্ছা,
এখানে যেটা হয় এটাও তাই, ওই যে শেষ প্রান্তিক পর্যায়ে জিনিসটা ডেভেলপমেন্ট হতে হতে আটকে যায়। পেশাবের রাস্তাটা ঠিক পেনিসের মাথায় না এসে নিচের দিকে কোথাও জি স্যার। রয়ে গেছে, এবং সাথে সাথে পেনিসটা কিন্তু বাঁকা থাকে। তা আপনারা একটু খেয়াল করেন যে ছেলে তো বড় হবে, তার তো বিয়ে থা দিতে হবে, তাই না? তার একটা সেক্সুয়াল অ্যাক্টের ব্যাপার আছে। তো বাঁকা থাকলে সেক্সুয়াল অ্যাক্ট করা খুব মুশকিল। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বাঁকাটাকে সোজা করতে হবে। এক সেকেন্ড হচ্ছে যে ছোট বাচ্চা স্কুলে যায়, সে 8-10টা বাচ্চা দেখে তার পেশাব একরকম করে, সে দাঁড়ায় পেশাব করতে গেলে সব প্যান্ট ট্যান্ট সব ভিজে যায়। কিন্তু আরেকটা বাচ্চা ওই দূরে পেশাব, অনেক সময় বাচ্চারা কিন্তু প্রতিযোগিতাও করে জি স্যার, যে কে কত দূর দিয়ে পেশাব করতে পারে, তখন তার সাইকোলজিক্যাল একটা ট্রমা হয়। অবশ্যই। তা আমরা যদি সময় মতো এটাকে অপারেশন করি, একদম স্বাভাবিক হয়ে যায়। জি আমার যদি কোনোদিন সুযোগ হয় আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝতেই পারবেন না যে এই বাচ্চাটার এইরকম একটা মেজর সমস্যা ছিল, একদম নিয়ার টু নর্মাল হয়ে যায়। তো এটার জন্য একটা আইডিয়াল এজ আছে, যদি আমরা ইন অ্যান্ড অ্যারাউন্ড 2 বছর, মানে বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে এই প্রক্রিয়াটা শেষ করতে পারি, তাহলে 2 থেকে 3 বছরের মধ্যে স্টেপ ওয়াইজ অপারেশনগুলি করে ফেলা যায়। তখন যখন বাচ্চাটা বড় হবে, তাহলে কারেক্টেড অবস্থায় বড় হলো। আমাদের মায়েরা বাবারা অনেক সময় বলে যে স্যার আর একটু বড় হলে করা যায় না। তা আমি ওনাদেরকে বলি, বড় করেন, অসুবিধা নাই, তাহলে ত্রুটিযুক্ত অবস্থায় বড় হলো। জি স্যার। আর আপনি 2 বছরে ঠিক করলেন, বাচ্চার বয়স 10 বছর, ত্রুটি মুক্ত অবস্থায় সে আরো 8 বছর পেল। দুইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। অবশ্যই। সেজন্য আমরা মনে করি যে 2 বছরের মধ্যে এই অপারেশনটা করে ফেলা ভালো, এবং এটার জন্য খুব স্কিল সার্জারি লাগে, অভিজ্ঞ লোকজন লাগে। আমাদের পেডিয়াট্রিক সার্জন সবাই এই ব্যাপারে খুবই আন্তরিক। এছাড়া ইউরোলজিস্ট আছে, পেডিয়াট্রিক ইউরোলজিস্ট, তারা কাজগুলি করে, কোনো কোনো সময় প্লাস্টিক সার্জনরা করে। যেই করুক যথাযথ পদ্ধতিতে একটা অপটিমাম ভালো যাতে পাওয়া যায় সেজন্য এটা করে। তবে আমরা মনে করি এই কাজটা আমাদের, এবং আমরা চেষ্টা করছি এটা সমাজের মধ্যে এই মিসকনসেপশনটাকে এলিমিনেট করা, পাশাপাশি প্রপার চিকিৎসাটা দেওয়া। ওকে, অনেক ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী, স্যারের মাধ্যমে আপনাদের কাছে একটা আবেদন থাকবে যে আপনারা বাচ্চাদের ক্ষেত্রে ভালো করে খেয়াল করবেন তাদের প্রস্রাবের জায়গাটা ঠিকঠাক মতো আছে কিনা, এবং অবশ্যই এটা নিয়ে বেশিক্ষণ দিন বসে থাকবেন না, বরং আপনারা যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হবেন। স্যার, আমরা জানছিলাম বিভিন্ন চিকিৎসা সম্পর্কে। তো স্যার, বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, এই ধরনের সমস্যা যখন মায়েরা খেয়াল করে, প্রস্রাবের সমস্যা বা পায়খানার রাস্তার সমস্যা, এই ধরনের সমস্যাগুলো নিয়ে তারা অনেকে ডাক্তারের কাছে যেতে চায়, কিন্তু কোথায় যাবে এটা বুঝতে পারে না। অনেকে হয়তো চলে যাচ্ছে হয়তো বড়দের চিকিৎসা যেখানে হয়, ইউরোলজি, সেখানে চলে যাচ্ছে। স্যার, এই ব্যাপারে যদি দিক নির্দেশনামূলক কিছু আমি দুটো জিনিস দিক নির্দেশনা করতে চাই। একটা হচ্ছে মায়ের অবস্থানটা আমাদের চিন্তা করতে হবে। তার বাচ্চার একটা জন্মগত সমস্যা আছে, তো রোগ একটা তো আছেই, এটাও জন্মগত সমস্যা। জি স্যার। তাহলে তার মধ্যে কিন্তু একটা এক্সট্রা প্রেশার, মেন্টাল প্রেশার কাজ করে। জি স্যার। তাহলে আমাদের দায়িত্বটা হচ্ছে যে তার প্রতি সহানুভূতিশীল হয়ে বোঝানো যে আপনার বাচ্চারা একদম স্বাভাবিক হয়ে যাবে। জি স্যার। আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে একটু শ্রম দিতে হবে। আর আপনি যেটা বললেন যে আসলে আমি একটা ঘরের নির্দিষ্ট জায়গায় যেতে চাই, দরজা কিন্তু একটা থাকে। জি স্যার। সো একটা মা যদি যে কোনো ডক্টরের কাছে যায়, এটা ডক্টরের দায়িত্ব পড়ে যায়। ডক্টর হচ্ছে এন্ট্রেন্স পয়েন্ট, ওই দরজা। আচ্ছা। সে গাইড করবে যে আপনি কোন ঘরে যাবেন। তো সেই জন্য আমি মনে করি যে প্রান্তিক পর্যায়ে যেসব ডক্টররা আমাদের প্রান্তিক লেভেলে মানুষজনকে সার্ভিস দিচ্ছে, বিশেষ করে এমবিবিএস ডক্টর যাদেরকে আমরা বলি, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রপার ইনফরমেশনগুলি দেওয়া। অবশ্যই। এরপরে আসেন স্পেশালিস্টদের ব্যাপার। স্পেশালিস্ট আমরা এখন বিভিন্ন অঙ্গ বিভিন্ন জন ভাগ করে নিয়ে এর উপর লেখাপড়া করেছি। তাহলে পেশাগত ডিগনিটি যদি আমি বজায় রাখতে চাই, তাহলে আমাকে কিন্তু আমার ক্ষেত্রে আমার চৌকসতা, আমার স্কিলনেস, আমার নলেজ, এটা অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই। তাহলে আমি আপনাকে চেনাবো, আপনি আমাকে চেনাবেন, সেটাই হওয়া উচিত। কিন্তু মানুষ তো, সাধারণ মানুষ তো এত কিছু জানে না। সাধারণ মানুষ জানে যে তার বাবা চিকিৎসা করেছিল অমুক ডাক্তার সাহেব, উনি অনেক বয়স্ক মানুষ, খুব ভালো মানুষ, তার কাছে যাবে, তার কাছেই যাক, অসুবিধা নেই। কিন্তু ওনার দায়িত্ব হচ্ছে যে তাকে বলা যায়, বাবা আমি তো এই চিকিৎসা করি, আমার ছাত্র বা আমার পরিচিত অমুক আছে যিনি এই কাজটা ভালো করে। তার মানে জন্মগত সমস্যা যদি হয়, এটা শিশু সার্জন ডিল করে, ডাক্তারদের মাধ্যমে আসতে হবে। আর জেনারেল পারসেপশন হচ্ছে কামারের কাজ কুমোরকে দিয়ে হবে না। অবশ্যই। সুতরাং আপনাদের মনে করতে হবে যে শিশুদের সার্জারির ব্যাপারে এটা শিশু সার্জনই করবে। শিশু সার্জন যদি প্রয়োজন মনে করে যে তার কোনো কলিগের সাহায্য দরকার, তার নৈতিক দায়িত্ব যে সেই সাহায্যটা নিয়ে প্রপার চিকিৎসাটা দেবে। স্যার, অনেক ধন্যবাদ। স্যার, আমরা রোগগুলো সম্পর্কে আলোচনা করছিলাম, আপনার কাছ থেকে খুব সুন্দরভাবে সহজ করে সব বিষয়গুলো জানছিলাম। স্যার, এবার আমরা একটু কিছু জীবন ঘনিষ্ঠ ব্যক্তিগত বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, খুব ছোট্ট করে।
স্যার, আপনাকে আমরা দেখেছি যে এই বয়সেও খুব উদ্যমী এবং খুব এনার্জেটিক থাকেন সব সময়। আপনার হয়তো চুল দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু মনের বয়স আমার ধারণা 25 থেকে 30, এবং আমরা যতটা জেনেছি যে আপনি নিয়মিত খেলাধুলাও করেন। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই বয়সে এসে এতটা এনার্জি আসলে ধরে রেখেছেন কিভাবে, বা এই এনার্জিটা পান কোথায়? আসলে ভালো লাগার থেকে এনার্জি আসে মানুষের। জি স্যার। আপনি যদি আপনার কাজে আনন্দ পান তাহলে আপনার ভালো লাগা কাজ করবে। আপনার যেখানে ভালো লাগা কাজ করবে সেখানে কিন্তু আপনার দীর্ঘায়ু হোক ভালো লাগাটা, সেটা চাইবেন। এটাই একটা হিউম্যান নেচার। তা আসলে আমি অনেস্টলি বলি, আমি ছাত্র জীবনে কিন্তু একটু মানে নিয়ম নীতির বাইরে থাকা ছেলে ছিলাম। আচ্ছা। কিন্তু যখন পোস্ট গ্রাজুয়েশন করলাম বা আমি যখন ছাত্রদের সংস্পর্শে আসছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যে ছাত্রত্বটা কাটিয়ে এসেছি সেটা ঠিক না। এই ডক্টর মাস্ট বি এ ডিসিপ্লিন পারসন। কারণ আমরা অনেক সময় মনে করি না যে সাধারণ মানুষ এত বুঝে না। নো, প্রত্যেকটা মানুষ আপনাকে কিন্তু মিজার করে। আপনার শার্টটা যদি কুকড়ানো থাকে আপনি খেয়াল করবেন না, কিন্তু রুগীর মা কিন্তু ঠিকই খেয়াল করবে। আপনার কথাটা যদি খুব আন্তরিক না হয় আপনি খেয়াল করবেন না, উনি কিন্তু ঠিকই খেয়াল করবে। আপনার সামনে বলবে না, কিন্তু পিছনে বলবে। সেজন্য আমি ব্যক্তিকে সবসময় উপস্থাপন করতে চাই খুব ন্যাচারাল ওয়েতে। আচ্ছা। একটু সাবলীলভাবে আমি মানুষের কাছে উপস্থিত হই। কারণ আমি চিন্তা করি যে আমি তো গ্রাম থেকে এসেছি। আমার বাবা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, তার বাবা কৃষক ছিলেন। এখনও আমার চাচাতো ভাই বোন টোন এগুলি সব মানে মাঠঘাটে কাজ করে। তাহলে বেশি তো তাকাতে হবে না। আমি ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর হয়েছি, কী হয়েছে? আল্লাহ তো আমাকে এক্সট্রা ব্লেসিংস দিয়েছে। তো দি পিপুল যাদের মধ্যে থেকে আমি উঠে এসেছি বা আল্লাহ আমাকে উঠাই নিয়ে আসছে, তারা তো আমার আপনজন। তাহলে তাদের কাছে সহজাত হিসেবে আমাকে উপস্থাপন করতে হবে। আর সহজাত হিসেবে উপস্থাপন করার জন্য আমি মনে করি যে একটু সাবলীল থাকা ভালো। তো বয়স হয়েছে, এখন খাওয়া দাওয়া যত কমানো যায় তত ভালো। আসলে অনেক কিছু করা লাগে না, খাওয়া দাওয়াটা একটু কমালেই মানুষ কিন্তু অনেক প্লেফুল থাকতে পারে। আর ঘুমটা আর একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখবেন। আপনি রাতে শোয়ার সময় যদি আপনার সমস্ত ঝামেলা আল্লাহর কাঁধে দিয়ে ঘুমাতে পারেন, ইউ উইল গেট এ গুড স্লিপ। আর একটা গুড স্লিপ আপনার সারাদিনের জন্য কর্মক্ষমতা বাড়িয়ে দেবে। তা আমি যখন ঘুমাই তখন সব ঝামেলা আল্লাহর কাঁধে দিয়ে দিই। জি স্যার। আমার ঘুমাতে 1 মিনিটও সময় লাগে না। তাই আমি মনে করি এই দুটো জিনিস, একটা হচ্ছে আহারকে নিয়ন্ত্রণ করবেন, খাবার, বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন, আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহর উপর ভরসা রাখবেন। জি স্যার। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা দোয়া করি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি এরকমই প্রাণবন্ত থাকুন এবং স্বাভাবিক থাকুন। স্যার, এবার আমরা আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাচ্ছি। স্যার, আপনি তো দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন শিশু সার্জন হিসেবে, অনেক বাচ্চাদের অপারেশন করেছেন। স্যার, ছোট্ট করে জীবনের এরকম দু একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, যেটা হয়তো এখন আপনাকে নাড়া দেয়, অথবা এখন আপনি যে ঘটনাগুলো খেয়াল করলে হয়তো মনের অজান্তে আপনি খুশি হয়ে ওঠেন, অথবা এখনো মনে রাখেন। এরকম কিছু ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন। এরকম ঘটনা তো অনেক আছে, কিন্তু আমি দুটোই বলতে চাই। জি স্যার, অবশ্যই। ভালো লাগা এবং ভালো না লাগা। অবশ্যই। কয়েকদিন আগে আমার চেম্বারে একটা গার্ডিয়ান আসছে, তার মেয়েকে নিয়ে আসছে বোরখা পরে, আমি চিনতে পারি নাই। তো ওই বাচ্চাটার এআরএম ছিল, অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, পায়খানা রাস্তা ছিল না। আমি পায়খানা রাস্তা অপারেশনের মাধ্যমে 3টা অপারেশনের মাধ্যমে করে দিয়েছিলাম। মেয়েটার বিয়ে দিয়েছে, ওই জামাইটা দেখাতে নিয়ে আসছে আমার কাছে, এবং মিষ্টি নিয়ে আসছে। ওই জামাইটা আমাকে সালাম করে গেল। আমি কিন্তু ভুলে গেছি, আমাদের তো একটা ব্রেনের সীমাবদ্ধতা আছে, তাই না? কিন্তু এই যে একটা ভালো লাগা, তো দিন পরে সেই আমি পুরান ঢাকায় অপারেশনটা করে আসছিলাম, আর বাড্ডায় এসে সে আমার সাথে দেখা করে গেল। এরকম ভালো লাগা অনেক আছে। আর খারাপ লাগা বলতে যেটা আপনাকে বলে যাচ্ছি, যে নিজে তো হিউম্যান বিইং, অনেক সময় অসচেতনতা বলেন বা যা করা উচিত ছিল তা করতে পারি না, অথবা তখনকার ম্যাচুরিটি এই লেভেলে ছিল না, সব কিছু করতে পারি এরকম একটা ধারণার বশীভূত হয়ে অনেক কাজ করেছি। ওরাই যখন আবার অন্য একটা ডিজিজ নিয়ে আসে, আগে চিকিৎসাটা করেছি, তখন আমার মনে হয় যে আরে এটা তো আরও একটু বেটার করার ছিল। বিশেষ করে যে আপনি হাইপোস্পিডাসের কথা বললেন, অনেক পেশেন্ট 10 বছর আগে অপারেশন করেছে, এখন হয়তো কোনো কারণে ফলো আপ করতে এসেছে, আমাকে আবার রিভিশন করতে হয়। আই এম নট স্যাটিসফাইড উইথ মাই পারফরমেন্স। ওই সময়কার পারফরমেন্স আমি খুশি না। তখন আমিই বলি আবার যে তখন যে আমার জ্ঞান বুদ্ধি বিবেচনা ছিল তাতে এই করে দিয়েছিলাম, কিন্তু এখন আরও ভালো কিছু করার সুযোগ আছে, আপনারা চাইলে আবার এটা আমি করতে পারি। তো এগুলি একটু কষ্ট দেয়। পাশাপাশি একটা জিনিস মনে করি, জীবনে আমরা তো সবসময় বেঁচে থাকবো না,
আমাদের স্টুডেন্ট ছাত্র যারা তারাই বেঁচে থাকবে। তাদের প্রতি আমার একটা পরামর্শ যে নিজেকে গড়ে তোলো, নিজেকে একটা অবস্থানে নিয়ে যাও, তাহলে সেইটাকে পিছনে তাকাতে হবে না। হাজার হাজার মানুষ পজিটিভ সার্ভিস পাবে, সেটা বেশি জরুরি। তো সেটা অবশ্যই এরকম বেদনাদায়ক কিছু জিনিস তো আছেই। তবে একটা জিনিস আপনাকে আমি অনেস্টলি বলতে পারি, আমার এই 25-26 বছর বয়সের মধ্যে আমার সাথে কোনোদিন কোনো পেশেন্টের উচ্চ স্বরে কোনোদিন কথা হয় নাই। কারণ আমি যখনই রিড করতে পারি যে এই মানুষটা মনক্ষুণ্ণ, আমি তখন সাবমিসিভ হয়ে যাই। আচ্ছা, তখন আমি চেষ্টা করি তার প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য, কারণ সে তো একটা আবেগের জায়গা আছে, তার ছেলে তো। অবশ্যই স্যার। এই আবেগের জায়গাটাকে তখন আমি একটু স্পর্শ করার চেষ্টা করি। দেখা যায় যে কিছুক্ষণ পরে আর ওর অভিযোগটা থাকে না, বা অনুযোগটা বা অভিযোগটা তখন অনুযোগের স্বরে বলে, অভিযোগের স্বরে বলে। তো সেটা একটা, আমরা যারা সিনিয়র, আমাদের মধ্যে যে ম্যাচুরিটিটা এসছে, হয়তো ছোটদের একসময় আমারও ছিল, আমি স্টুডেন্ট মতো ছিলাম, বা বয়সের কারণে অন্যায় কথা, অন্যায় আবদার বা অযৌক্তিক জিনিস বললে তখনই হতো। কিন্তু আমার মনে হয় ডক্টরদের একটু এই পেশায় যেহেতু আমরা বেছে নিয়েছি, একটু সহনশীল হওয়া উচিত। জি স্যার। স্যার, আমি সর্বশেষ প্রশ্ন এই সম্পর্কিত একটা জিনিস আপনার কাছে জানতে চাইব। স্যার, এই যে আপনি বলছিলেন যে আপনি যখন রোগীদের ভালো হয়ে যাচ্ছে, অনেকদিন পরেও তারা আপনাকে মনে রেখে হয়তো দেখা করতে আসছে, অথবা এই যে ভালোবাসা, দোয়া, তাদের যে অন্তরের তৃপ্তি, হয়তো মন থেকে এই দোয়াগুলো আসে। তো স্যার, এই দোয়াগুলো আসলে একজন ডাক্তারের এগিয়ে চলার পথে কতটা ভূমিকা রাখতে পারে? পাশাপাশি নবীন ডাক্তারদের জন্য আপনার এই সম্পর্কিত কি উপদেশ থাকবে? আমি দুটো জিনিস বলবো, আপনারা দর্শক মণ্ডলী আপনারা একটু অন্যভাবে নেবেন না। যদি আমরা ধর্মীয় জিনিসটা চিন্তা করি, প্রত্যেকটা ধর্মেই কিন্তু নিশ্চয়ই ভালো মন্দের কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাই না? আমি হয়তো অন্য ধর্ম সম্পর্কে অত বেশি জানি না, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ব্লেসিং যে আপনি পেশা হিসেবে চিকিৎসাটাকে বেছে নিয়েছেন। এইটাকে যদি, এটা পণ্য এক ধরনের, এটা কিন্তু সত্যি কথা, যদি আপনি পেশা চিন্তা করেন তাহলে আপনার সেবাটা একটা পণ্য। কিন্তু আপনি যে মানুষকে হাসি ফোটাচ্ছেন, তার প্রতি আন্তরিক হচ্ছেন, তার প্রতি একটু সিম্প্যাথেটিক আছেন, তার বিষয়টা একটু দরদ দিয়ে দেখছেন, বা ফিনান্সিয়ালি আপনি একটু হেল্পিং অ্যাটিটিউড নিয়ে দেখছেন, সেক্ষেত্রে কিন্তু সাদাকার সবটা আপনি পেয়ে যাবেন। জি, অবশ্যই। এই পারসেপশনটা নিয়ে যদি অ্যাজ এ মুসলিম হিসাবে আপনি চিকিৎসা করেন, তাহলে দুটো লাভ। সম্পদ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যা লিখে রাখছে সেটা হবে, বা আপনি যেটা অর্জন করবেন সেটা পাবেন। জি, অবশ্যই। কিন্তু আপনার এই যে গুড ইন্টেনশন, যে আপনি মানুষের দুঃখ কষ্ট বা মানসিক বেদনাটাকে একটু কমায় দিবেন, অথবা অর্থনৈতিক সংকটটাকে আপনি একটু রিল্যাক্স করে দিবেন, সহযোগিতা করবেন, তাহলে আপনার পেশাগত দিকে দুটো দিক। একটা পেশাগত যা পাওয়ার সেটা তো আপনি পাবেনই, অর্থনৈতিকভাবে বলেন বা সামাজিকভাবে বলেন। একটা পরলৌকিক যদি কিছু পাওয়ার কথা চিন্তা করেন, সেটাও কিন্তু একদম সাদকায়ে জারিয়ার মতো। সুতরাং এই ইন্টেনশন নিয়ে আপনারা কাজ করবেন। অবশ্যই স্যার। স্যার, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা বাচ্চাদের জন্মগত ত্রুটি এবং এই সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। স্যার, সাধারণ মানুষের উদ্দেশ্যে শেষ মুহূর্তে এসে আপনার যদি কিছু বলার থাকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে যেটা বলবো, আপনারা একটু চিন্তা করে দেবেন, যেখানে সার্ভিস প্রশ্নটা আছে, সেবা, সেখানে দুটো পক্ষ আছে। আমি কিন্তু আমার বক্তব্যে অনেক জায়গায় বলেছি যে আমাদের কি করণীয়। আপনারাও আপনাদের জায়গা থেকে আপনারা ম্যাচিউরড, আপনাদের সংসার আপনারা দেখেন, আপনাদের সংসার আপনারা লালন পালন করেন, আপনারাও আমাদের মতো অভিভাবক, গার্ডিয়ান, আপনারাও আপনাদের দিকটা চিন্তা করবেন যে সুন্দর করে সার্ভিসটা একটা সুসম্পর্কের মাধ্যমে কেমনে নিয়ে যায়। আপনারাও কখনো এটা চিন্তা করবেন না যে আমি এই ডক্টরকে 1000 টাকা ভিজিট দিয়ে তাকে মনে হয় কিনে নিলাম। এটা কিন্তু এই ধারণা করা ঠিক না। অনেক সময় ক্লিনিকে বিশেষ করে হয়, একটা কেবিনে উঠেছে, মনে করে 4000 টাকা ভাড়া দিচ্ছি, কেবিনটা তো আমার। আসলে তা না, আপনাকে কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ খেয়াল করেই এখানে সার্ভিসটা নিতে হবে। তো আমার বিশ্বাস আপনাদের বুদ্ধিমত্তা আমার থেকে অনেক বেশি, আপনারা এটা পারবেন। শুধু একটু চিন্তা করবেন যে কিভাবে এটাকে সহজে নেওয়া যায়, সম্পর্ক খারাপ না করে নেওয়া যায়। আমরা প্রত্যেকে সংসার করছি না, অবশ্যই। 2 ঘরে 2 জন মানুষ 70-80 বছর কাটিয়ে দিচ্ছি, কিভাবে সম্ভব বলেন? প্রতি মুহূর্তে আমরা আমাদের অপোজিটের মেনে নেওয়া, মানায় নেওয়ার কথা চিন্তা করে কথা বলি, চলি, সেভাবেই তো। তো ডক্টরের কাছে তো আপনি যান 1 দিন 2 দিনের জন্য বা 2-5 মিনিটের জন্য, যদি এইরকম একটা চিন্তা নিয়ে যান, অবশ্যই এটা সুন্দর সম্পর্কের মাধ্যমে চলে যাওয়া সম্ভব। হ্যাঁ, সংসার জীবনেও বিচ্ছেদ ঘটে, 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ডক্টর পেশেন্ট হতে পারে,
কিন্তু এটা জেনারেল হওয়া উচিত না যদি আমরা দুই পক্ষ এইভাবে চিন্তা করি। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। মেডিভয়েসকেও ধন্যবাদ। আমি অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে মনের কথাগুলি একটু খুলে যদি মানুষের কাছে বলতে পারতাম, কারণ বয়সের কারণে তো আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। তা আমি মনে করি মেডিভয়েস এটা একটা সুযোগ করে দিয়েছে। আমি যা বলেছি একদম ফ্রম দি কোর অফ মাই হার্ট, এটা আমার ব্রেন থেকে সৃষ্টি না, সুতরাং এগুলো আমার অনুভূতি। এটা যে বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। জি স্যার, আমরা খুব আনন্দিত আপনার অনুভূতিগুলো এখানে শুনতে পেরে এবং সাধারণ দর্শকদের সাথে শেয়ার করতে পেরে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন মেডিভয়েস স্বাস্থ্য কথন। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম শিশুদের জন্মগত ত্রুটি এবং তার কখন এবং কী চিকিৎসা প্রয়োজন এই বিষয়ে। আমাদের সাথে আলোচনা করছিলেন শিশু সার্জারি বিভাগের প্রসিদ্ধ খ্যাতিমান ডাক্তার মোহাম্মদ সামিদুর রহমান স্যার। ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগে কর্মরত আছেন। তো দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। ভবিষ্যতে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে মেডিভয়েস স্বাস্থ্য কথন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই মেডিভয়েসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।